বাংলাদেশ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে 1990 সংগ্রামের আগুনে গড়া নেতৃত্বের প্রশ্ন, অন্যদিকে বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতা। যখন দেশের অর্থনীতি যুদ্ধ, জ্বালানি সংকট, রেমিটেন্স ও রপ্তানির চাপে লাজুক হয়ে পড়েছে, তখনই রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা, সংসদীয় বিতর্ক, স্থানীয় সহিংসতা এবং জনজীবনের কষ্ট নিয়ে উঠে আসছে তীব্র প্রশ্ন। নেতৃত্ব কি শুধু উত্তরাধিকার, নাকি সংগ্রাম, আগুনে পোড়া সাহস? ক্ষমতার অপব্যবহার কোথায় নিয়ে যায়? আর যখন তেল গ্যাস দাম বাড়ছে, পোশাক খাত ও রেমিটেন্সের উপর ঝড় আসছে, তখন দেশের ভবিষ্যৎ কোন পথে? আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজকের মূল আলোচনার বিষয় 1990-এর এরশাদ বিরোধী আন্দোলনে তারেক রহমানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন। সংসদে রওশন হক, আন্দালিব রহমান পার্থর বক্তব্য এবং নতুন প্রজন্মের প্রতিক্রিয়া। মেহেরপুরের গাংনীতে বিএনপি নেতার গণপিটুনির ঘটনা ও তার শিক্ষা। জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব, রেমিটেন্স, রপ্তানি ঝুঁকি এবং অর্থনৈতিক দুষ্টচক্র। এলপিজি, অটোগ্যাসের দাম বৃদ্ধি নিয়ে জামায়াত ইসলামীর প্রতিক্রিয়া। অনলাইন ক্লাস, সামাজিক সংবিধান বিতর্ক সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ইস্যু। এই ছিল সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নেতৃত্ব অধিকার নয়, সংগ্রামের আগুনে গড়া। 1990 সালের রাজপথ তখন উত্তাল। এরশাদ বিরোধী আন্দোলনের সময়ে এর ঢেউয়ের পেছনে কেঁপে উঠেছিল স্বৈরশাসন। সামনে দাঁড়িয়ে লড়ছেন খালেদা জিয়া, জীবনের ঝুঁকি নিয়ে, চোখে চোখে রেখে অন্যায়ের বিরুদ্ধে। আর ঠিক সেই সময়ই তার ঘরের ভিতরে ছিলেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান, একজন 25 বছরের যুবক। রাজপথ ডাকছিল, ইতিহাস দরজায় কড়া নাড়ছিল, কিন্তু তিনি বের হননি এক পা। না, তিনি এক পাও বের হননি, কোথাও যাননি। এই প্রশ্নটা তাই থেকে যায়, যখন দেশের ভাগ্য নির্ধারণের লড়াই চলছিল, তখনই আপনি কোথায় ছিলেন? নেতৃত্ব কি শুধু নামের উত্তরাধিকার, নাকি নেতার নামে সেই সাহস যা টিয়ার গ্যাসের ভেতরে দাঁড়িয়ে জন্ম নেয়? নেতৃত্ব মানে কি শুধু পরে এসে মঞ্চ দখল করা, নাকি আগুনের সময় আগুনের মধ্যেই যুদ্ধ করা? ইতিহাস কাউকে ছাড় দেয় না। ইতিহাস শুধু একটা কথাই মনে রাখে, যে সামনে ছিল তার আড়ালে। আর যারা রাজনীতির বড় দাবিদার, তাদের জন্য এই প্রশ্নটাই এখনো জীবন্ত। সংগ্রামে সাহস কোথায় ছিলেন? রওশন হক জানিয়েছেন, আন্দালিব পার্থ রহমান পার্থরা বোধহয় ভেবেছিল সংসদটা এখনো সেই পুরনো আমল, তাই এখনো হয়তো তিনি সেই নস্টালজিয়ায় ভুগছেন, যেখানে কয়েকজন প্রবীণ মানুষ বসে থাকবেন আর তিনি মাইক্রোফোনে ধরবেন এবং বিভিন্ন রকম গল্প শোনাবেন, দু একটা ইংলিশ ঠকবেন এবং বাহবা পাবেন। সবাই মনোমুগ্ধকর হয়ে তার কথা শুনবেন এবং টেবিল চাপড়াবেন। তিনি নিজের মতো করে যা খুশি বলে যাবে আর সবাই টেবিল চাপড়াবেন। কিন্তু বর্তমানে দৃষ্টিপথ পাল্টে গেছে, সেটা তিনি হয়তো খেয়াল করেননি। ওইখানে হাসনাত আবদুল্লাহরা যে শুধু কথাই শোনেন না, তার কথাই কতটুকু খাদ আছে সেটাও ধরার জন্য কিন্তু লোক বসে থাকে। ছাই নিয়ে একজন ওত পেতে বসে আছে, তাকে কখন ধরতে হবে সেই অপেক্ষায়। সংসদের এই নতুন সমীকরণটা বোধহয় পার্থ সাহেবদের একটু চোখে পড়ে নাই, যদিও পড়েছে তা অনেক দেরি হয়ে গেল। আগামী বিপ্লব যখন ঘটবে, রাজনৈতিক নেতৃত্ব মাইনাস হবে, মানুষ সেনানিবাস, সুপ্রিম কোর্ট, বঙ্গভবন ইট খুলে নিয়ে আসবে। সময় থাকতে বিএনপি নেতৃত্বের শুভ বুদ্ধির উদয় হোক। ভারতীয় প্রভুদের মনোরঞ্জনের খেলা বাদ দিয়ে গণভোটের গণরায় বাস্তবায়ন করুন, না হলে নেপালের মতো পাবলিক মন্ত্রীদের রাস্তায় দিগম্বর হবে দৌড়াবেন আর পশ্চাদেশের লাথি মারবে। 70 থেকে 80 বছরের শরীরে এই লাথি সহ্য করতে পারবেন তো? ভেবে দেখেন। এদিকে মেহেরপুরের গাংনীতে উত্তাপ ঘটনা। নিজের দলের প্রভাব খাটাতে গিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে হয়তো ভাবেননি আব্দুল ওহাব। মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগরে একটি তেল পাম্পে মোটরসাইকেলের তেল নিতে গিয়ে কর্মচারীদের সাথে কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে সেই বাকবিতণ্ডার মুহূর্তে রূপ নেয় উত্তপ্ত সংঘর্ষে। এক পর্যায়ে বিএনপি নেতার আব্দুল ওহাব বুলবুল স্থানীয়দের হাতে বেধড়ক গণপিটুনির শিকার হন। এই ঘটনা আমাদের যে কঠিন সত্যতা মনে করিয়ে দেয়। ক্ষমতার অপব্যবহার কখনো ভালো ফল বয়ে আনে না। আবার আইনের নিজের হাতে তুলে নেওয়াও কোনো সমাধান নয়। অন্যায় বিচার হওয়ার উচিত আইনের মাধ্যমেই, তবে সহিংসতার মাধ্যমে নয়। শেষ কথা, সমাজে শৃঙ্খলা রাখতে হলে আমাদের সবাইকে সংযত থাকা অতি জরুরি। রাগ নয়, ক্ষমতা আর আবেগ দিয়ে দেশ চলে না। এই তিনটি ভুল ব্যবহার করেই বড় বিপদ ডেকে আনবে। সহিংসতা নয়, বরং সচেতনতা ও আইনের প্রতি শ্রদ্ধাই হোক আমাদের পথ। যুদ্ধ জ্বালানির রেমিটেন্স রপ্তানির চাপে আর্থসামাজিক বিপর্যয়ের সামনে বাংলাদেশ এমন এক দেশ যার অর্থনীতি দীর্ঘদিন ধরেই এক ধরনের লাজুক ভারসাম্যের উপরে দাঁড়িয়ে আছে। এদিকে বিপুল জনসংখ্যা, সীমিত ভূখণ্ড, আমদানি নির্ভর জ্বালানি কাঠামো, দুর্বল প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং নিম্ন আয়ের বিপুল জনগোষ্ঠী। অন্যদিকে বৈদেশিক মুদ্রা আয়ের জন্য নির্ভরতা মূলত তিন খাতে: রেমিটেন্স, তৈরি পোশাক রপ্তানি এবং সীমিত পরিসরের কিছু সেবা ও শিল্পোৎপাদন। এই অর্থনীতির উপরে যদি একই সঙ্গে জ্বালানি সংকট, বৈদেশিক মুদ্রা মন্দা এবং মধ্যপ্রাচ্যের সংকট সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত ঘটে, তবে দেশের রাজনৈতিক অনিশ্চয়তা আঘাত হানবে। তাহলে তা শুধু কঠিন সময় তৈরি করবে না, বরং রাষ্ট্রের আর্থসামাজিক স্থিতিশীলতার ভিত কাঁপিয়ে দিতে পারে। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে বলছেন যে মধ্যপ্রাচ্যের সংকটের আঘাতজনিত অভিঘাতের বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় ও সরবরাহ চাপ ইতিমধ্যে তীব্র হয়েছে। রেশনিং এবং বিকল্প সরবরাহের পথ খোঁজা হচ্ছে। বাংলাদেশের সামনে প্রথম এবং সবচেয়ে তাৎক্ষণিক বিপদ হলো জ্বালানি নিরাপত্তার ভাঙন। বাংলাদেশ তার মোট জ্বালানি চাহিদার প্রায় 95% আমদানির মাধ্যমে মেটায়। কিন্তু বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেলে শপিং ব্যয় বাড়বে। এলপিজি সরবরাহের বিঘ্ন ঘটলে, ডলার সংকটের তীব্র হলে বাংলাদেশের অর্থনীতি সঙ্গে সঙ্গে চাপের মধ্যে পড়বে। এই কারণেই বর্তমানে সরকার রাশিয়া থেকে ডিজেল আনার জন্য ছাড় চাইছে। ভারত থেকেই বাড়তি সরবরাহের পথ খুঁজছে। বিভিন্ন প্রশাসনিক সাশ্রয়ী মূল্য পদক্ষেপ বিবেচনা করে এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে সমস্যা শুধু বাজারদের নয়, বরং সমস্যা হলো জ্বালানি আমদানি সক্ষমতা, বৈদেশিক মুদ্রার যোগান এবং সরবরাহ চেইনের স্থায়িত্ব। জ্বালানি সংকটের দ্বিতীয় ধাপ আর ভয়ঙ্কর কারণ, এটি হচ্ছে মুদ্রাস্ফীতি। জনজীবন যাত্রার ব্যয় বৃদ্ধির বিস্ফোরণ ঘটায়। বর্তমানে বাংলাদেশের আমদানি নির্ভর দেশ। জ্বালানি শুধু গাড়ির ট্যাঙ্কে যায় না, বরং এটি যায় কৃষিতে, সেচে, কারখানায়, বিদ্যুৎ কেন্দ্রে, কোল্ড চেইন, নৌ পরিবহনের ট্রাকে, বাজারে এমন নিত্য প্রয়োজনীয় পণ্যের চূড়ান্ত দামের ভেতরেও। তেলের দাম বেড়ে গেলে চীনে উৎপাদন খরচ বাড়ে এবং সমুদ্রপথে কন্টেনার পরিবহন ব্যয় বাড়ে। বন্দরে আনলোডিং থেকে অভ্যন্তরীণ পরিবহন পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে খরচ যোগ হয়। তার অর্থ দাঁড়ায় বাংলাদেশে শুধু অকটেন বা ডিজেলের দাম বাড়ে না, বরং চাল, ডাল, তেল, পেঁয়াজ, ওষুধ বা নির্মাণ সামগ্রীর কাপড়, প্লাস্টিক সব কিছুর দাম নতুন করে ঊর্ধ্বমুখী হয়। এই ব্যয়ভার মধ্যবিত্তর সংকুচিত করে, জীবনযাত্রার নিম্নবিত্ত হয়ে পড়ে মানুষ অসহায়। তাই নিম্নবিত্তকে ভেঙে দেয় আর দারিদ্র জনগোষ্ঠীর টিকে থাকার লড়াইকে অতিমাত্রায় ঠেলে দেয়। এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি? এশিয়ার বিভিন্ন দেশের ইতিমধ্যে অস্থিরতা তৈরি করেছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। তৃতীয় বড় বিশ্বযুদ্ধ হলো বৈদেশিক মুদ্রার উপরে দ্বিমুখী চাপ। এদিক দিয়ে জ্বালানির কিনতে বেশি ডলার লাগবে, অন্যদিকে যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের আয়ের পথ নিশ্চিত হতে পারে। এই ঝুঁকিটা বাংলাদেশের জন্য তাত্ত্বিক নয়, একেবারে বাস্তব। সাম্প্রতিক বিশ্লেষণ বলছে বাংলাদেশের মোট রেমিটেন্স আয়ের প্রায় 45% বেশি আয় জিসিসি বা উপসাগরীয় দেশগুলো থেকে আসে। কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে বার্ষিক $30 মিলিয়ন বেশি রেমিটেন্সের প্রায় অর্ধেকই মধ্যপ্রাচ্য নির্ভর। 2025-এর রেমিটেন্স রেকর্ডে উচ্চতায় উঠেছিল বটে, কিন্তু বিশ্লেষকরা এই সঙ্গে সতর্ক করেছিলেন যে মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে এই প্রভাব বড় ধাক্কা আসতে পারে, যার প্রভাব ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি। এখানে বাংলাদেশের ঝুঁকি আরও গভীর, কারণ রেমিটেন্স শুধু পরিবারের খরচ চালায় না, এটি গ্রাম শহর ভোগ ব্যয় সচ্ছল রাখে এবং ঘর বাড়ি নির্মাণের টাকা দেয়।
ছোট্ট ব্যবসা সচ্ছল রাখে, ব্যাংকিং চ্যানেল ডলার আনে এবং রাষ্ট্রের সামষ্টিক অর্থনৈতিক একটি শক এবং আবর্জনা দেয়। রেমিটেন্স কমে গেলে শুধু রিজার্ভ কমবে না, বরং গ্রামীণ অর্থনীতি নিশ্চিত হয়ে পড়বে। ভোক্তার চাহিদা কমবে, ক্ষুদ্র ব্যবসা বন্ধ হবে, ডলার বাজারে আরও চাপ তৈরি করবে। তখন সরকার হয় আরও বেশি ঋণ নিতে হবে, হয়তো আমদানি আরও কঠিন হয়ে নিয়ন্ত্রণ করতে হবে। উভয় পথেই অর্থনীতিকে আরও সংকুচিত করবে। চতুর্থ বড় সংকট হলো তৈরি পোশাক খাতের সম্ভাব্য ধাক্কা। বাংলাদেশের রপ্তানি আয়ের মেরুদণ্ডই হলো আরএমজি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব সাম্প্রতিক বেড়েছে, কিন্তু এই খাত এখনও দেশের মোট রপ্তানির বিরাট অংশ জুড়ে আছে। কিন্তু এই সাফল্য খুব ভয়ঙ্কর, কারণ পোশাক হলো এমন একটি পণ্য যা বৈশ্বিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি, সুদের হার এবং পশ্চিমা দেশগুলোর ভোক্তা এবং মনস্তত্ত্বের উপর নির্ভরশীল। আমেরিকা বা ইউরোপ যদি পরিবারগুলো পেচেক টু পেচেক বাস্তবায়ন আরও চাপে পড়ে, তখনই প্রথমে সেই সব খরচ কমার মধ্যে পোশাক হলো অন্যতম। সুতরাং যুদ্ধজনিত জ্বালানি আঘাত যদি বৈশ্বিক বৃদ্ধি কমিয়ে দেয়, তাহলেই বাংলাদেশের পোশাক রপ্তানি দ্রুত চাপের মুখে পড়তে পারে। আর রপ্তানি কমে গেলে সামাজিক প্রতিঘাত, অভিঘাত এবং অসাধারণ কঠোর হবে, কারণ আরএমজি খাত কেবল বৈদেশিক মুদ্রা আনে না, এটি বিপুল সংখ্যক শ্রমিক, বিশেষত নারী শ্রমিককে কর্মসংস্থান তৈরি করে দেয়। এই খাতের অর্ডার কমা মানে শুধু কারখানার উৎপাদন হ্রাস নয়, বরং ওভারটাইম বন্ধ, মজুরির চাপ, ছাঁটাই, বকেয়া বেতন, উপকরণ সরবরাহকারীর সংকট, পরিবহন খাতের কাজ কমে যাবে এবং শহরগুলোর নিম্ন আয়ের মানুষের উপরে বহুগুণ চাপ তৈরি করতে পারে। দ্রব্যমূল্য বাড়ার সময় যদি শ্রম ঘন খাতে বেকারত্ব বাড়ে, তাহলে সামাজিক অস্থিরতা আর সম্ভাব্যই হয়ে উঠতে পারে। পঞ্চম বিপদ হলো শিল্প উৎপাদনের ভাঙ্গন। বাংলাদেশের বহু শিল্প সরাসরি বা পরোক্ষভাবে জ্বালানি উৎপাদন, গ্যাস, ডিজেল ও পেট্রোকেমিক্যাল উপরে নির্ভরশীল হয়ে পড়বে। প্লাস্টিক, সার, সিরামিক, টেক্সটাইল প্রসেসিং, ড্রাই প্যাকেজিং, পরিবহন, ঠান্ডা সংরক্ষণ, প্রতিটি খাত জ্বালানি ব্যয় বৃদ্ধির ফলে উৎপাদন খরচ নতুন দেওয়ালের সামনে দাঁড়ায়। ছোট ছোট, মাঝারি এবং উদ্যোক্তাদের পক্ষে দীর্ঘ সময় এই ধাক্কা সইবার মতো পুঁজি সাধারণের থাকে না। ফলে শুধু শিল্প কোনোভাবেই টিকে থাকতে ছোট্ট শিল্পের ওপর এক বন্ধ হতে থাকে। এরপর কর্মসংস্থান, ঋণ, ব্যাংক ঋণ, খেলাপি ঋণ এবং শহর নগরের অনানুষ্ঠানিক শ্রম বাজারে দ্রুত ছড়িয়ে পড়ে। ষষ্ঠ চ্যালেঞ্জ হলো খাদ্য কৃষি নিরাপত্তা। বাংলাদেশের কৃষি এখনও ডিজেল চালিত সেচ, যা কীটনাশক, পরিবহন বা কোল্ড চেইনের উপর নির্ভরশীল। তেলের দাম, ডলারের দাম একসঙ্গে বাড়লে কৃষকের উপরে উৎপাদন খরচ বাড়বে। এতে খাদ্যদ্রব্যের বাজার মূল্য বেড়ে যাবে, কিন্তু কৃষক সবসময় ন্যায্য দাম পাবে। মধ্যস্থতা ভোগী এবং পরিবহন খরচের কারণে লাভের বড় অংশ চলে যেতে পারে। কারণ হচ্ছে ফলে একই সঙ্গে কৃষক বা ভোক্তা উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। যুদ্ধ পরিস্থিতির অর্থনৈতিক প্রতিঘাত, খাদ্য নিরাপত্তাহীনতা একটি রাজনৈতিক ইস্যুতেও পরিণত হতে পারে। পঞ্চম এবং অভ্যন্তরীণ স্পর্শকাতর বিপদ হলো সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তার অবক্ষয়। জ্বালানি কমে গেলে প্রথমে লাইন লম্বা হবে, তারপরও কালোবাজার তৈরি হবে, তারপরে মজুতদারি, পরিবহন শর্ট এবং স্থানীয় দখলদারিত্ব, পুলিশি চাপ, ক্ষোভ, সংঘর্ষ, শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিবেদনে বাংলাদেশ সহ এশিয়ার কিছু দেশে জ্বালানি সংকটে ঘিরে সহিংসতা, আতঙ্ক, মজুতদারি, চুরি, ডাকাতির বৃদ্ধির কথা উঠে এসেছে। একটি দরিদ্র, জনবহুল, রাজনৈতিকভাবে উত্তেজিত রাষ্ট্রের এই ধরনের চাপ খুব বড় অর্থনৈতিক সমস্যা থেকে শাসন ব্যবস্থার সংকটে রূপ নিতে পারে। অষ্টম চ্যালেঞ্জ হলো রাষ্ট্রীয় বৈধতা বা প্রশাসনিক সক্ষমতার পরীক্ষা। যখন জনগণ দেখতে পায় যে পাম্পে তেল নেই, বিদ্যুৎ নেই, অনিয়মিত খাদ্যের দাম বাড়ছে, কর্মসংস্থান কমছে, তখন তারা কেবল বাজারের দোষ দেয় না, বরং সরকারও দায়ী করে। যেই সরকারই ক্ষমতায় থাকুক না কেন, এই মুহূর্তে তাকে প্রমাণ করতে হবে যে রাষ্ট্র এখন নিয়ন্ত্রণ আছে। জ্বালানি রেশনিং, শিক্ষা প্রতিষ্ঠান আংশিক অনলাইনে নেওয়া, সরকারি কার্যক্রমের সাশ্রয়, বিকল্প আমদানি, অর্থনৈতিক সহায়তা তোলা, এইসব পদক্ষেপ বাস্তবে বাংলাদেশ এখন বিবেচনা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব কি কেবল সময় কিনে দেবে নাকি মূল সমস্যার সমাধান করবে? নবম বিপদ হলো রাজনৈতিক মেরুকরণ। দোষারোপের বিষ চক্র নয়, বরং বাংলাদেশের
রাজনীতি এমনিতেই প্রতিশোধ, অবিশ্বাস, তীব্র নিন্দনীয় বিভাজনের উপর দাঁড়িয়ে আছে। সংকট যত বাড়বে ততই সরকার বিরোধী শক্তি ব্যর্থতার অভিযোগ তুলবে। সরকার বাহ্যিক যুদ্ধ, বিশ্ববাজার অন্তর্ঘাত, মজুতদার এবং স্যাবোটাজকে দায়ী করবে, কিন্তু সাধারণ মানুষ যে শেষ পর্যন্ত দেখে চাল কিনতে পারছে কিনা, গাড়ি তেল আছে কিনা, সন্তানকে কাজে পড়াতে পারছে কিনা, বাসা ভাড়া দিতে পারছে কিনা, তাই অর্থনৈতিক চাপ অর্থনৈতিক রাজনৈতিক স্থিতিশীলতাকে খেয়ে ফেলতে পারে শুরু করেছে। তার ফল দীর্ঘমেয়াদী হতে পারে। এটা দীর্ঘ নির্বাচনী রাজনীতির বাইরেও রাষ্ট্রীয় বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করবে। দশম চ্যালেঞ্জ হলো বৈদেশিক, কূটনৈতিক বা কৌশলগত নির্ভর পুনর্নির্বাস। বাংলাদেশ এখন এক ধরনের জিও ইকোনমিক চাপে আছে। তাই জ্বালানি চাই, ডলার চাই এবং বাজার চাই, শ্রম বাজার চাই, আর এই চারটি জিনিসই বহির্বিশ্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ফলে ঢাকা একদিকে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইবে, অন্যদিকে ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এসব পক্ষের সঙ্গে কাজের সম্পর্ক ধরে রাখতে চাইবে। রাশিয়া থেকে ডিজেল চাওয়ার প্রশ্ন হলো ভারতের সহায়তা চাওয়া, বহুপাক্ষিক অর্থায়ন তোলা, সব মিলিয়ে শুধু অর্থনৈতিক নয় বরং পররাষ্ট্রনীতির বড় পরীক্ষা। ভুল ভারসাম্য কূটনৈতিক ঝুঁকি ডেকে আনতে পারে, আবার অতিরিক্ত সতর্কতার প্রয়োজনীয়তা সিদ্ধান্ত বিলম্বিত করতে পারে। একাদশ এবং দীর্ঘমেয়াদী বিপদ হল দারিদ্র্যের পণ্য উৎপাদন। বাংলাদেশে বহু বছর ধরে দারিদ্র্য হ্রাস, নারী কর্মসংস্থান, প্রবাসী আয়ের সামাজিক প্রভাব, ক্ষুদ্র ঋণ এবং রপ্তানিমুখী শিল্পায়নের মাধ্যমে কিছু ইতিবাচক অগ্রগতি দেখছে, কিন্তু জ্বালানি ধাক্কা, রপ্তানি ধস, রেমিটেন্স অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি একসঙ্গে এলে বহু পরিবার দারিদ্রতার ফিরে যেতে পারে। শুধু শিশুদের স্কুল ছাড়ার হার বাড়তে পারে, অপুষ্টি বাড়তে পারে, শহরমুখী অনিয়ন্ত্রিত শ্রম বাজার বাড়তে পারে, এমনকি অপরাধ প্রবণতাও বাড়তে পারে। অর্থাৎ সংকট কেবল অর্থনীতিকে আঘাত করবে না, এটি একটি দেশের ভবিষ্যৎ মানব সম্পদকেও ক্ষতিগ্রস্ত করবে। সর্বশেষ যে কথাটি সবচেয়ে বেশি জরুরি তা হলো বাংলাদেশের সামনে বিপদটি একক নয়, সমষ্টিগত। এটি শুধু তেলের সমস্যা নয়, শুধু ডলার সমস্যা নয়, শুধু রপ্তানি সমস্যা নয়, শুধু রাজনীতির সমস্যা নয়। এটি এমন একটি জটিল সংকট যেখানে জ্বালানি সংকট মুদ্রাস্ফীতি বাড়ায় এবং মুদ্রাস্ফীতি সামাজিক ক্ষোভ বাড়ায়। সামাজিক ক্ষোভ রাজনৈতিক চাপ বিনিয়োগ এবং উৎপাদন কমায়। উৎপাদন কমে গেলে কর্মসংস্থান পড়ে যায় এবং কর্মসংস্থান কমলে সামাজিক অস্থিরতা আবারও বাড়ে। অর্থাৎ এটি একটি দুষ্ট চক্র। সবকিছুকে একদিকে সক্রিয় করতে পারবে নাকি সবকিছু কেবল অগ্নি নির্বাকমূলক পদক্ষেপ সীমাবদ্ধ থাকবে। কারণ এই সংকট শুধু বাস্তবতা হলো বাংলাদেশের মতো দেশগুলোর জন্য যুদ্ধ অনেক সময় সীমান্তে আসে না, আসে পাম্পে, বাজারে, কারখানায় রেমিটেন্স হিসেবে, আর শেষ পর্যন্ত মানুষের রান্নাঘরে। বাংলাদেশের নিরু নেই, আছে তারু। বিশ্বব্যাপী বিরাট অর্থনৈতিক বিপর্যয় ধেয়ে আসছে। ইতিমধ্যে অস্থিরতা মানে হলো সারা দুনিয়ার অর্থনীতি অস্থিরতা। তেলের দাম বাঁধ ভাঙ্গা প্লাবনের মতো বাড়ছে, দ্রব্যমূল্যের গতি যেন ক্ষেপণাস্ত্রের মতো ঊর্ধ্বমুখী। পশ্চিমা দেশগুলোতে নিম্ন বা মধ্যবিত্ত পেক জীবনযাপন করছে, তখন ইচ্ছাকৃত সাধন করতে মানুষ সাধ্য হয়, তখন অন্য সব পণ্যের আগে কাপড় কেনা বন্ধ করে। 2006 সাল থেকে 9 সালে ঠিক এই ঘটনা ঘটেছিল। পোশাক রপ্তানির ধস আসন্ন। বাংলাদেশের জন্য অর্থ হলো অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, বেকার হয়ে যাবে হাজার হাজার মানুষ, শহর থেকে গ্রামে চলে যাবে। কারণ মানুষ বেকার হলে শহরের কেনাকাটা, থাকা, খাওয়া সব কিছু তার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য শহর থেকে মানুষ গ্রামে একের পর এক যেতে থাকবে, যেটা অর্থনৈতিক ধসের প্রথম লক্ষণ। এদিকে বিরাট সংখ্যক বাংলাদেশি মধ্যপ্রাচ্যের কাছ থেকে দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠায়। মধ্যপ্রাচ্যের অস্থিরতা মানে হলো রেমিটেন্স ধস। বাংলাদেশের অর্থনীতি প্রধানত দুইটি চাকার উপরে নির্ভর করে চলে, একটি হলো গার্মেন্টস শিল্প আর একটি হলো ফরেন রেমিটেন্স। দুই চাকাই যদি ফাটা হয়ে যায় তাহলে দেশের অর্থনীতি চলবে কিভাবে? এসব দিকে খেয়াল নেই বাংলাদেশের নিরু তারেক রহমানের। তারও শুধু সংবিধান, জুলাই সনদের মতো মীমাংসিত বিষয়ে তর্ক করে দেশকে বিভেদের দিকে এবং সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। বিভেদ সংঘাতের দিকে ঠেলে কেন দিবে?
বাংলাদেশের অর্থনীতির পড়ছে তারও আর বাঁশি বাজাচ্ছে মাথায় বসে। তারেক ভাই, দেশ চালান, অন্যের কথাই নাই। মানুষের গণসংযোগের কথা ভাবুন, জনগণের কথা ভাবুন, কারণ জনগণ আপনাকে ক্ষমতায় নিয়ে আসেনি। আপনি এক ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় বসেছেন। মনে করেন না যে জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আর যদি তাই করতো তাহলে আপনার এই ধরনের দ্বিমত হতো না, কারণ গণভোট মানেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা। জনগণ চাইলে আপনাকে ঘাড় ধরে আপনার গদি থেকে নামিয়ে দেবে। তাই সময় আছে এখনো, সংশোধন হন, কারণ আর সেই যুগ নেই। একবার ক্ষমতা আসলে তড়িঘড়ি করে ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না, কারণ জনগণের অধিকার আদায় করতে পিছপা হবে না। তার উদাহরণ আপনারা পূর্ব থেকে নিয়েছেন, এখনো নেন। তাইতে কিন্তু ক্ষমতা দীর্ঘায়িত হবে না, বরং অপমানিত অপদস্থ হয়ে দেশ থেকে পালাতে হবে। এই ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।